রবীন্দ্রনাথের জীবনে ৫ বছরের ব্যবধানে দুটি অগ্রহায়ণ মাস দুঃখের দিন বয়ে নিয়ে আসে। ১৯০২ সালের এই অঘ্রাণ মাসে মাত্র ২৯ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ৫টি ছেলে মেয়েকে রেখে চলে গিয়েছিলেন কবিপত্নী মৃণালিনী দেবী। আর ঠিক তার ৫ বছর পর ১৯০৭ সালের নভেম্বরে বাংলা অঘ্রাণ মাসের একই তারিখে চলে গেলেন মাত্র ১১ বছর বয়সে কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর। আলমোড়াতে অসুস্থ মেজ মেয়ের শয্যা পাশে বসে রবীন্দ্রনাথ শিশু কাব্যগ্রন্থের কবিতাগুলি লিখেছিলেন। এই কাব্যগ্রন্থের সম্পাদক মোহিতচন্দ্র সেন রবীন্দ্রনাথকে চিঠি লিখে জানালেন, আপনি খোকাদের কথা যেমন করে লিখেছেন, খুকিদের কথা তেমন করে লেখেননি, এজন্য আমার পত্নী ক্ষুণ্ণ হয়েছেন। রবীন্দ্রনাথ উত্তরে লিখলেন, আমার কবিতাগুলি সবই খোকার নামে। তার একটি প্রধান কারণ এই যে ব্যক্তি লিখেছে সে আজ থেকে ৪০ বছর আগে খোকাই ছিল, দুর্ভাগ্যক্রমে খুকি ছিল না। আর সেই খোকা জন্মের অতি প্রাচীন ইতিহাস থেকে যা কিছু উদ্ধার করতে পেরেছে তাই তাঁর লেখনীর সম্বল। খুকির চিত্ত তার কাছে এত সুস্পষ্ট নয়। তাছাড়া আরেকটি কথা আছে, খোকা এবং খোকার মার মধ্যে যে মধুর সম্বন্ধ, সেইটে আমার গৃহস্মৃতির শেষ মাধুরী। তখন খুকি ছিল না, মাতৃশয্যার সিংহাসনে খোকাই তখন চক্রবর্তী সম্রাট ছিল। সেই জন্য লিখতে গেলেই খোকা এবং খোকার মার ভাবটুকুই সূর্যাস্তের পরবর্তী মেঘের মতো নানা রঙে রাঙিয়ে ওঠে। সেই অস্তমিত মাধুরীর সমস্ত কিরণ এবং বর্ণ আকর্ষণ করে আমার অশ্রু বাষ্প এইরকম খেলছে, তাকে নিবারণ করতে পারিনি। এখানে তাঁর পত্নী মৃণালিনী দেবী ও কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথের কথাই মনে পড়ে। একটি কবিতায় মা ও সমীর লেখক বাবাকে দেখতে পাওয়া যায়। বাবা নাকি বই লেখে সব নিজে, কিছুই বোঝা যায় না লেখেন কি যে। সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি? বল মা সত্যি করে। আবার শিশুপুত্র মাকে তার বাবা সম্পর্কে বলছে, স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে, খাবার নিয়ে তুমিই বসে থাকো, সে কথা তার মনেই থাকে না গো। করেন সালা বেলা লেখা লেখা খেলা, বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে, বকো আমায় গোল করলে পরে, দেখছিস নে লিখছে বাবা ঘরে। ছেলেবেলায় রথীন্দ্র থেকে সমীন্দ্র সকলকেই বুঝি মায়ের এই বকুনি শুনতে হয়েছিল। রথীন্দ্রনাথ লিখেছেন, বাবা সমস্ত দিন ধরে লিখতেন তাঁর ঘরে, সেখানে আমাদের প্রবেশ নিষেধ, মা বারণ করে দিয়েছিলেন। লেখার ঝোঁক যখন বেশি চাপত তখন খাওয়া দাওয়া একরকম ছেড়েই দিতেন। মা খুব রাগারাগি করতেন, কিন্তু তাতে কোনো ফল হতো না। মা মাঝে মাঝে ফলের রস বা শরবত তার টেবিলে রেখে আসতেন। স্ত্রীকে হারিয়ে তাঁর কথা, ছেলে মেয়েদের কথা আরো বেশি করে মনে পড়েছে কবির। স্ত্রী ও সন্তানেরা কবির কাব্য কবিতায় চরিত্র হয়ে দেখা দিচ্ছে। বিশেষ করে শমীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যার চেহারা আর স্বভাবের মধ্যে নিজের শৈশবকে খুঁজে পেয়েছিলেন, তাই মজা করে নিজের নামের সঙ্গে মিশিয়ে রবি ঠাকুরের ছেলে সমী ঠাকুর বলে অভিহিত করতেন। মাত্র ৬ বছর বয়সে সমী মাতৃহারা হন। মায়ের মৃত্যুর ১৫ দিন পরে সমী ফিরে আসেন শান্তিনিকেতনে। দাদা রথীন্দ্রনাথ সমীর চেয়ে ৮ বছরের বড়। দুজনেই শান্তিনিকেতন বিদ্যালয়ের ছাত্র। সেই সমী কিভাবে মর্তের বন্ধন ছিন্ন করে বিদায় নিয়েছিলেন সে কথাই এবার বলবো। পুজোর ছুটিতে বন্ধু ভোলার সাথে সমী মুঙ্গের বেড়াতে গিয়েছিলেন। সেখানে কলেরায় আক্রান্ত হন। রবীন্দ্রনাথ একজন ডাক্তার নিয়ে মুঙ্গের রওনা হলেন। ডাক্তাররা কোনো আশঙ্কা নাই বলিতেছেন। সকলেরই মনে হইল যে এই যাত্রা সমী রক্ষা পাইল। সেই দিনই শেষ রাত্রের দিকে সমীর হঠাৎ পীড়া বৃদ্ধি পাইল। রবীন্দ্রনাথের ইচ্ছা হইল হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা করা হোক। মুঙ্গেরে যেসব হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন সকলকেই ডাকা হইল।
রবীন্দ্রনাথ নিজেও হোমিওপ্যাথিকে সুপণ্ডিত ছিলেন। তাহার ইচ্ছানুরূপ রাত্রে 2-1 ওষুধ বদলায় দেওয়া হইল, কিন্তু তাতে কোনো ফলই হইল না। ক্রমেই রোগীর অবস্থা আশঙ্কাজনক হইতে লাগিল। যতই রাত্রি শেষ হইয়া আসিতে লাগিল, ততই সমীর জীবন প্রদীপ নিভিয়া যাইতেছে মনে হইল। অবশেষে রাত্রি প্রভাত না হইতেই সব শেষ হইয়া গেল। রবীন্দ্রনাথ পাশের ঘরেই ছিলেন। এই ঘটনা তাহাকে শুনাইতে যাইবার সাহস কাহার হইল না। তখন তিনি ধ্যানমগ্ন অবস্থায় অবস্থিত। কিছুক্ষণ পরে রবীন্দ্রনাথ উপস্থিত যাহারা ছিলেন তাহাদের বলিলেন, এ সময়ের যাহা কিছু কৃত্য আমি করিয়া দিলাম, এখন অবশেষ যাহা কর্তব্য আপনারা করুন। ব্রাহ্মণের মতনই যেন সমীর শেষকৃত্য হয়। এ কথা বলার কারণ, তখনও পর্যন্ত সমীন্দ্রনাথের উপনয়ন হয়নি। এই বলিয়া রবীন্দ্রনাথ পাথরের মতো নিশ্চল হইয়া বসিয়া রহিলেন। সমস্ত কার্য সম্পন্ন করিয়া সেই দিনই গাড়িতে বোলপুর চলিয়া যাওয়া স্থির হইল। যথাসময়ে মুঙ্গের স্টেশনে আসিয়া বোলপুর হয়ে কবি এলেন শান্তিনিকেতনে। চলে গেলেন ছাদে। বললেন, কেউ যেন তাকে না ডাকে। বড়দাদা কাঁদতে কাঁদতে এলেন, কিন্তু ধ্যানমগ্ন ছোট ভাইকে কিছুই বলতে পারলেন না। 1933 সালে জার্মানিতে ছোট মেয়ে মীরা দেবীর ছেলে নীতিন্দ্রনাথ মারা যায়। তখন যে চিঠি লিখলেন কন্যা মীরাকে, সেখানে আমরা দেখতে পাই সমীর স্মৃতি ফিরে এসেছে। কবি বলছেন, অনেকদিন ধরে একান্ত মনে কামনা করেছিলাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার বিশেষ বন্ধু যদি কেউ থাকেন, তিনি আমাকে দয়া করুন। কিছু জানি না, হয়তো দয়াই করেছেন, হয়তো আরো বড় দুঃখের হাত থেকে রেহাই পেয়েছি। এমনতর প্রার্থনা করাই দুর্বলতা। আমার জন্য বিশ্ব নিয়মের ব্যতিক্রম হবে এমনতর আশা করি যখন মন অত্যন্ত বেশি মূঢ় হয়ে পড়ে। কষ্ট যখন সবাইকেই পেতে হয়, তখন আমি যে প্রশ্রয় পাবো এত বড় দাবি করার মধ্যে লজ্জা আছে। লজ্জা হয় যদি আমার শোক নিয়ে একটুও সরে পড়ি সকলের সংসার থেকে, লেশ মাত্র ভার চাপাই নিজের অটল বেদনা দিয়ে বিশ্ব সংসারের সচল চাকার উপর। সুখ দুঃখের চলাচল সহজ হয়ে যাক, প্রাত্যহিক দিনযাত্রাকে বাধা না দিক, কিন্তু সর্বলোকের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করতে লজ্জা করে। লজ্জা হয় যখন সেই শোক সহজ জীবনযাত্রাকে বিপর্যস্ত করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। আমি কাউকে বলি নে, আমাকে রাস্তা ছেড়ে দাও, সকলে যেমন চলছে চলুক, সবার সঙ্গে আমিও চলব। সমী যে রাত্রে চলে গেল, তার পরের রাত্রে রেলে আসতে আসতে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তর জন্য আমার কাজ বাকি রইল। যতদিন আছি আমার কাজের ধারা চলতে থাকবে। সাহস যেন থাকে, অবসাদ যেন না আসে, কোনোখানে কোনো সূত্র যেন ছিন্ন না হয়ে যায়। এই বিরাট বিশ্ব সত্তার মধ্যে তার অবাধ গতি হোক, আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে। যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি, যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে। সমীন্দ্রনাথের মৃত্যুর সময়ে দাদা রথীন্দ্রনাথ কৃষিবিদ্যা শিক্ষার জন্য আমেরিকা ছিলেন। কনিষ্ঠ জামাতা নগেন্দ্রনাথকে তাঁর পিতার মৃত্যু সংবাদ জানিয়ে রবীন্দ্রনাথ যে পত্র দিলেন, সেখানে সমীন্দ্রনাথ সংক্রান্ত প্রাসঙ্গিক অংশ দেখতে পাই। কল্যাণী এসু, সমীর যখন মৃত্যু ঘটিল, তখন সে সংবাদ রথীকে না দিবার জন্য অনেকে আমাকে অনুরোধ করিয়াছিল। কিন্তু সংসারে ঈশ্বর যখন আমাদিগকে দুঃখ দেন, তখন সম্মুখে দাঁড়াইয়া তাহাকে বহন করিতেই হইবে। রথীর ভাগে যে দুঃখ পড়িয়াছে, যতই কষ্ট হোক রথী তাহাকে শিরোধার্য করিয়া লইবে, ইহাই কর্তব্য জানিয়া সমীর মৃত্যুর পরেই আমি তাহাকে সংবাদ দিতে বিলম্ব করি নাই। সেই আঘাত হৃদয়ে গ্রহণ করিয়া যদি তাহার কোনো মঙ্গল না ঘটিয়া থাকে,
যদি তাহার জীবনধারা পূর্বাপেক্ষা গভীরতর পূর্ণতর না হইয়া থাকে, তবে সে দুর্ভাগ্য। কিন্তু মহৎ দুঃখ যখন ঈশ্বর প্রেরণ করেন, তখন অকুণ্ঠিত চিত্তে পৌরুষের সহিত তাহাকে অভ্যর্থনা করিয়া লইতেই হইবে। আঘাত যত বড়, তাহাকে গ্রহণ করিবার সামর্থ্য বড় হওয়া চাই। কাপুরুষের ন্যায় শোকের নিকট পরাস্ত হইও না। তোমার সমস্ত মনুষ্যত্বকে জাগ্রত করিয়া এই শোককে পবিত্র দেবদূতের ন্যায় অন্তঃকরণের মধ্যে স্বীকার করিয়া লও। রথীন্দ্রনাথ ভাই সমীর স্মৃতি উল্লেখ করেছেন, আমেরিকার একটি প্রসিদ্ধ কৃষি কলেজে ভর্তি হয়ে পড়াশুনো করতে লাগলাম। ভাই সমীর চিঠিতে আশ্রমের খবর পেতাম। তার বন্ধুরা কে কি করছে, তার নিজের পড়াশুনো কেমন চলছে, এছাড়া কখন কোন গাছে কি ফুল ফুটছে, জ্যোৎস্না রাতে কোথায় বেড়াতে যাচ্ছে, ছাত্রদের সভায় সে কোন কবিতা আবৃত্তি করছে ইত্যাদি নানা খবর গুছিয়ে সুন্দর করে আমাকে লিখত। হঠাৎ বজ্রাঘাতের মতো একদিন বাবার কাছ থেকে চিঠি এলো, সমী আর নেই। আমার বয়স মাত্র 19, বাড়ি থেকে বহু দূরে বিদেশে রয়েছি। এই সাংঘাতিক খবর পেয়ে ছুটে যেতে ইচ্ছে করলো বাবার কাছে। তার কথা ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হলুম। সমী যে নেই, কিছুতেই মনকে বোঝাতে পারলুম না। আমেরিকা রওনা হওয়ার আগে সে ছুটির সময় আমার কাজ ছাড়া হতো না। দুপুরে শুয়ে শুয়ে কত রকমের কথা, কত রকমের গল্প হতো দুজনায়। সেজন্য বুঝেছিল আর দেখা হবে না। অত অল্প বয়সেই তার তীক্ষ্ণ বুদ্ধি, তার রসগ্রাহী মনের পরিচয় পেয়ে আমি মাঝে মাঝে চমকে উঠতুম। বড় হলে সে যে কবি হবে, বাবার প্রতিভা তার মধ্যেই প্রকাশ পাবে, আমার সন্দেহ ছিল না। অন্তরে যতই আঘাত পান, বাইরে তা কখনো বাবা প্রকাশ করতেন না। সমীর মৃত্যুর সময় সেখানে যারা উপস্থিত ছিলেন, সকলেই আশ্চর্য হয়ে গিয়েছিলেন কি শান্তভাবে বাবা তার এই ব্যক্তিগত দুঃখ কষ্ট সম্বরণ করেছিলেন। এ বিষয়ে মহর্ষির মতোই তার আত্মসংযম ছিল। কয়েক বছরের মধ্যে তাঁর সবচেয়ে যারা প্রিয়, তাদের একে একে হারালেন। তাঁর জীবনব্যাপী সুতীব্র দুঃখ তাপের মধ্যেও তিনি বিধাতার মঙ্গল ইচ্ছার প্রতি বিশ্বাস স্থির রাখতে পেরেছিলেন। সংসারের নানান অভিঘাতেও নিজেকে অবসাদগ্রস্ত হতে দেননি। রবীন্দ্রনাথ সারা জীবন সমীকে বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন। জীবনের একটা সময়ে প্ল্যানচেট পর্বে বারবার সমীর কথা তিনি শোনার জন্য উদ্গ্রীব হয়ে থেকেছেন। সমীর মৃত্যুর 8 দিন পরে কবি লিখলেন, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চেতন স্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে।